নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো মেনলি কিছু ফুটবল আপডেটস নিয়ে এন্ড মোহনবাগানকে নিয়ে এই ভিডিওতে কথা বলবো। এবং 4ই এপ্রিল মোহনবাগানের সঙ্গে জামশেদপুর এফসির যেই ম্যাচটা রয়েছে সেই ম্যাচে মোহনবাগানের কেমন প্লেইং 11 হতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যে তোমরা সকলেই জানো এই সিজনে কিন্তু আইএসএল এর আয়োজন নিয়ে কম দুশ্চিন্তা ছিল না, বাট এই সংক্ষিপ্ত লিগই ভরসা ছিল দেশের ফুটবল ভক্তদের। তবে এরই মধ্যে কিন্তু একটা বিরাট সুখবর আসতে চলেছে ইন্ডিয়ান ফুটবলের জন্য, যেখানে 20 বছরের আইএসএল এর কমার্শিয়াল রাইটের জন্য 2000 কোটি টাকার বেশি বিনিয়োগ করতে চলেছে জিনিয়াস স্পোর্টস। এবং আমরা যদি হিসাব করে দেখি, আইএসএল এ আগে যে কমার্শিয়াল রাইট ছিল এফএসডিএল, তারা বার্ষিক যে পরিমাণ টাকা দিত তার থেকেও কিন্তু বেশি অর্থ দিতে তৈরি এই সংস্থা। তো বন্ধুরা, এই ব্যাপারটা যদি তোমাদেরকে আরো ভালো মতো বুঝিয়ে বলি, যে তোমরা সকলেই জানো এফএসডিএল 15 বছরের জন্য আইএসএল এর আয়োজনে এসেছিল, তাদের সঙ্গে এই সিজনে কিন্তু চুক্তিটা শেষ হয়ে যায়। তারপর আইএসএল কিভাবে আয়োজন হবে সেই নিয়ে কিন্তু প্রবল সংশয় উপস্থিত হয়েছিল। এমনকি এই সিজনে কমার্শিয়াল টেন্ডার ডেকেও ব্যর্থ হয় কিন্তু অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন। এমনকি সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন একটা সংবিধান তৈরির কাজ চলে। সব মিলিয়ে এবারে আইএসএল শুরু হতে অনেকটাই কিন্তু দেরি হয়। এবারে এই সময়ে দাঁড়িয়ে অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন দীর্ঘমেয়াদী চুক্তির জন্য যে টেন্ডার ডেকেছিল তাতে কিন্তু ভালোই সাড়া পেয়েছে অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন। লন্ডনের একটা সংস্থা জিনিয়াস স্পোর্টস আইএসএল এবং ফেডারেশন কাপের 20 বছরের চুক্তির জন্য 2129 কোটি টাকা দিতে কিন্তু রাজি হয়েছে এই সংস্থা, যেখানে শুরুর দিকে বছরে 65 কোটি টাকা করে দেওয়া হবে, পরে তা বাড়তে বাড়তে মোট 2129 কোটি টাকায় পৌঁছাবে। এমনকি এখান থেকে ক্লাবগুলোও শেয়ার পাবে, যদিও কিন্তু ক্লাবগুলো এই প্রস্তাবে খুশি নয়। এমনকি এই সংস্থা ছাড়াও ফ্যানকোডও কিন্তু দরপত্র জমা দিয়েছিল, তাদের বিড ছিল বছরে 36 কোটি টাকা, যা কিন্তু বছরে 5% করে বাড়বে। এবং এই সাম্প্রতিক সময়ে দেশের সেরা লীগ আয়োজন নিয়ে জটিলতা চলছে, যদিও এই কমার্শিয়াল রাইটের এই বিড নিঃসন্দেহে বলা যায় বিরাট স্বস্তির। এবং যেখানে অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের মহাসচিব সত্যনারায়ণ ফোনে জানান 29 মার্চ এক্সিকিউটিভ কমিটির মিটিং রয়েছে, সেখানে আমরা এই প্রস্তাবের বিষয়টি সামনে রাখব, সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান। এমনকি তিনি বলেন এটা রিলায়েন্সের থেকেও বেশি ভালো বিড। এই সংস্থা ফিফা এএফসির সঙ্গে কাজ করছে, তবে এখনই কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে কিছু জানাচ্ছি না। তো বন্ধুরা, দেখা যাক শেষমেশ এই সংস্থা ভারতীয় ফুটবলে আসে কিনা। এবং তোমরা কারা কারা এই জিনিয়াস স্পোর্টসকে ভারতীয় ফুটবলে দেখতে চাও আমাকে নিচে কমেন্টে জানাও। বন্ধুরা, এর পরের যে আপডেটটি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যে তোমরা সকলেই জানো আগামী 4ই এপ্রিল মোহনবাগানের সঙ্গে জামশেদপুর এফসির ম্যাচ রয়েছে, এবং যেই ম্যাচটা কিন্তু মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ, এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স, এবং এই ম্যাচটা রয়েছে বিকেল 5টা থেকে সামনের শনিবার দিন। এই ম্যাচে মোহনবাগানের স্ট্রেংথ ও উইকনেস সম্পর্কে বললে, যদি আমরা প্রথমে মোহনবাগানের শক্তিতে আসি, তো মোহনবাগানের ডিফেন্স, অ্যাটাক এবং দুটো উইং, এই তিনটে ডিপার্টমেন্ট মোহনবাগানের স্ট্রেংথ। মোহনবাগানের ডিফেন্সকে স্ট্রেংথ বলছি কারণ মোহনবাগান লাস্ট 6টা ম্যাচে 3টে মাত্র গোল কনসিড করেছে। এমনকি মোহনবাগানের ডিফেন্সে অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে, যেমন আলবার্টো রড্রিগেজ, মেহতাব সিং, অভিষেক টেকচাম সিং, সুভাশিস বোস, এমনকি বেঞ্চে বসে থাকে টম অ্যালডেট, আমাই রানাবাডে, দীপেন্দু বিশ্বাসের মতন প্লেয়াররা। তো এই ম্যাচে মোহনবাগানের ডিফেন্সটা অনেকটাই শক্তিশালী দিক বলাই যায়। এন্ড মোহনবাগানের দুটো উইংই কিন্তু মোহনবাগানের স্ট্রেংথ, কারণ আমরা এবারে সকলেই দেখেছি মোহনবাগান প্লেয়াররা বিল্ড আপ প্লে খেলতে খেলতে বলকে কিন্তু উইং এ সুইচ করে এবং উইং থেকে ক্রস বাড়িয়ে কিন্তু এবারে অনেকই গোল পেয়েছে। তাই মোহনবাগানের উইংও কিন্তু মোহনবাগানের স্ট্রেংথ, এন্ড মোহনবাগানের অ্যাটাকও কিন্তু মোহনবাগানের স্ট্রেংথ, কারণ লাস্ট 6টা ম্যাচে মোহনবাগান 14টা গোল করেছে। যদিও লাস্ট দুটো ম্যাচে কিন্তু মোহনবাগান গোল করতে পারে, তবুও মোহনবাগানের অ্যাটাককে আমি মোহনবাগানের স্ট্রেংথ বলছি, কারণ মোহনবাগানের অ্যাটাকে ভালো ভালো কোয়ালিটি বিদেশি প্লেয়ার রয়েছে, যারা কিন্তু যখন খুশি ম্যাচে রং বদলে দিতে পারে। এমনকি মোহনবাগানের স্ট্রাইকার জেমি ম্যাকলারেন এই সিজনে তার সেরা ফর্মে রয়েছে, কারণ লাস্ট 6টা ম্যাচে 7খানা গোল করেছে। তো এবারে যদি আমরা মোহনবাগানের উইকনেসের কথাই আসি, তো মোহনবাগানের সবচেয়ে বড় উইকনেস হলো মোহনবাগান টিমে মাঝ মাঠে কোনো ভালো বিদেশি প্লেয়ার নেই, মানে যে মাঝ মাঠে বলকে কন্ট্রোল করে স্ট্রাইকারদের উদ্দেশ্যে বল বাড়াবে সেই রকম কোনো বিদেশি ক্রিয়েটিভ মিডফিল্ডার নেই। তো এটাই হলো মোহনবাগানের সবচেয়ে বড় উইকনেস পয়েন্ট। যদি এই টিমে জনি কাউকো বা গ্রেগ স্টুয়ার্টের মতন কোনো প্লেয়ার থাকতো, তাহলে এই টিমটা কিন্তু আরো শক্তিশালী হতো। তাই মোহনবাগানে কোনো ক্রিয়েটিভ মিডফিল্ডার না থাকায় আমরা সকলেই দেখেছি এই সিজনে কিন্তু মোহনবাগান মাঝ মাঠ থেকে স্ট্রাইকারদের উদ্দেশ্যে একটাও কিন্তু বল বাড়াতে পারেনি। এবং মোহনবাগান এখনো অব্দি যে কটা গোল করেছে সব কটা গোলই কিন্তু উইং বরাবর হয়েছে। এখান থেকে বোঝাই যায় মোহনবাগানের সবচেয়ে বড় দুর্বল দিক হলো মোহনবাগানের মাঝ মাঠ। তো এই ম্যাচে মোহনবাগানের কোচ সার্জিও লোবেরা আবারও কিন্তু 4-2-3-1 ফরমেশনে দল নামাতে পারে, যেখানে গোলে শুরু করবে
অবভিয়াসলি বিশাল কায়েত, যে কিন্তু প্রত্যেকটা ম্যাচেই নিজের জাতকে চিনিয়ে দিচ্ছে। কারণ আমরা মুম্বাই ম্যাচেই দেখেছি বিশাল কায়েত যে কটা সেভ করেছে, ওই সেভগুলো যদি না করতো মোহনবাগান না করে ম্যাচটা 3-0 বা 4-0 গোলে হারতে পারে। এবং রাইট ব্যাকে শুরু করবে অভিষেক টেকচাম সিং, এবং এই অভিষেক টেকচাম সিংও কিন্তু নিজের সেরা ফর্মে রয়েছে। এবং লেফট ব্যাকে শুরু করবে সুভাশিস বোস, এবং দুজন সেন্টার ব্যাক আলবার্টো রড্রিগেজ এন্ড মেহতাব সিং, এবং দুজন ডিফেন্সিভ মিডফিল্ড আপুইয়া এন্ড অনিরুদ্ধ থাপা। এন্ড রাইট উইং দিয়ে শুরু করতে পারে মানবীর সিং, এবং মানবীরের পরিবর্তে আমরা লিস্টন কোলাসোকেও দেখতে পারি। এবং লেফট উইং দিয়ে শুরু করবে অবভিয়াসলি রবসান রবিন, এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে থাকবে ডিমি পেত্তাতোস এবং একজন বক্স স্ট্রাইকার জেমি ম্যাকলারেন। তো জামশেদপুর ম্যাচে কিন্তু এইরকম ফরমেশনের দল লাগাতে পারে মোহনবাগান দলের হেড কোচ সার্জিও লোবেরা। তো বন্ধুরা এই ম্যাচটা কে জিততে পারে তোমরা আমাকে নিচে কমেন্টে জানাও। তো বন্ধুরা এর পরের যে আপডেটটি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যে তোমাদেরকে আমি আগের ভিডিওতেই জানিয়েছিলাম যে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু সার্জিও লোবেরার কথা মতো পরের সিজনের জন্য কয়েকজন বিদেশি প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। তো আমি জ্যাকসন ইরভাইনের কথাও জানিয়েছিলাম। তো এই জ্যাকসন ইরভাইনকে নিয়ে আমি আগেও বলেছি, আবারও বলছি। তো এই জ্যাকসন ইরভাইন হলো 30 বছর বয়সী অস্ট্রেলিয়ার অ্যাটাকিং মিডফিল্ডার। অ্যাটাকিং মিডফিল্ড ছাড়াও সেন্টার মিডফিল্ড এবং ডিফেন্সিভ মিডফিল্ড খেলতে পারে, এবং যার মার্কেট ভ্যালু বর্তমানে 16 কোটি টাকা। এবং বর্তমানে যিনি বুন্দেসলিগার হয়ে খেলছে, এবং বুন্দেসলিগার হয়ে 23টা ম্যাচে 5টা গোল এবং 7খানা অ্যাসিস্ট তার রয়েছে। এবং এই প্লেয়ারটি অস্ট্রেলিয়ার ন্যাশনাল টিমেরও একজন সদস্য, এবং অস্ট্রেলিয়ার ন্যাশনাল টিমের হয়ে 76টা ম্যাচে 5টা গোল এবং 8খানা অ্যাসিস্ট তার রয়েছে। মানে অস্ট্রেলিয়ার ন্যাশনাল টিমের হয়ে 76টা ম্যাচে তার 13খানা গোল কন্ট্রিবিউশন রয়েছে। তো এই প্লেয়ারটি কিন্তু খুবই দুরন্ত কোয়ালিটির প্লেয়ার, প্রোফাইল দেখেই কিন্তু বোঝা যায়। ইভেন এই প্লেয়ারটিকে কিন্তু মোহনবাগান এই সিজনেই টার্গেট করেন, আগেও কিন্তু এই প্লেয়ারটির প্রতি মোহনবাগান ইন্টারেস্ট দেখিয়েছিল। তো যেমনটা আপডেট পাওয়া যাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু পরের সিজনে এই প্লেয়ারটিকে নিতে মরিয়া হয়ে উঠেছে। এখান থেকেই বোঝা যাচ্ছে মোহনবাগান টিমে পরের সিজনে বিদেশি অপশনে পরিবর্তন আসতে চলেছে। এবং আমার মতে মোহনবাগান ম্যানেজমেন্ট পরের সিজনে যে সমস্ত বিদেশি প্লেয়ারদেরকে ছেড়ে দিতে চলেছে, এবং তারা হলেন ডিমি পেত্তাতোস, জেসন কামিংস এবং টম অ্যালডে। এই সমস্ত বিদেশি প্লেয়ারদেরকেই মোহনবাগান পরের সিজনে ছেড়ে দিতে চলেছে। তো তোমাদের মতে মোহনবাগান ম্যানেজমেন্ট পরের সিজনে কোন কোন বিদেশি প্লেয়ারদেরকে ছেড়ে দিতে পারে আমাকে নিচে কমেন্ট করে জানাও। তো বন্ধুরা আজ এই আপডেটগুলোই তোমাদেরকে দেওয়ার ছিল। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। ধন্যবাদ।